হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল, আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো। লোকে বলে আমার হাতের চপ নাকি অমৃত, কিন্তু তারা জানে না যে যে তেলে আমি চপ ভাজি সেই ফুটন্ত তেলের আয়নায় মাঝে মাঝে এমন একজনের মুখ ভেসে ওঠে যার খিদে কোনো দিনও মেটেনি। আমার নাম সুকান্ত মাইতি। কোন্নগর শ্মশানঘাটের ঠিক বাইরে আমার একটা ছোট্ট চপের দোকান। লোকে ভালোবেসে সুকান্তদার চপ বলেই ডাকে। এই দোকানটাই আমার ঘর সংসার, আমার রুটি। দিনের বেলা গঙ্গার ধারে ঘুরতে আসা মানুষজন, প্রেমিক প্রেমিকা আর সন্ধ্যায় অফিস ফেরত যাত্রীরাই আমার খদ্দের। কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমার খদ্দেরের ধরনটা বদলে যায়। তখন আসে শবযাত্রীরা। চিতার আগুন জ্বলে ওঠার পর তারা আমার দোকানে এসে ভিড় করে। ধোয়া ওঠা গরম চপ আর চা খেতে খেতে তারা মৃতের স্মৃতিচারণ করে। আমি চুপচাপ তাদের চপ ভেজে দিই। আমি তাদের কষ্ট বুঝি। এই শ্মশানঘাটের লাগোয়া জীবনে আমি জন্ম আর মৃত্যুর মাঝের এই ছোট্ট বিরতিটার নীরব সাক্ষী। ভূতে আমার বিশ্বাস আছে কি নেই তা আমি ঠিক জানি না, তবে আমি এটা জানি যে এই শ্মশানঘাটের বাতাসে কিছু একটা আছে, এমন কিছু যা দিনের বেলার কোলাহলে ঢাকা পড়ে যায় কিন্তু রাতের নিস্তব্ধতায় জেগে ওঠে। গণ্ডগোলটা শুরু হলো গত শ্রাবণ মাসের এক অমাবস্যার রাতে। সেদিন রাত প্রায় 1টা। শ্মশানে একটা দাহকার্য চলছিল। শবযাত্রীরা সবাই আমার দোকানে বসেছিল। আমার সেদিন বেচাকেনা বেশ ভালোই হচ্ছিল। সবাই চলে যাওয়ার পর আমি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলাম। উনুনের আঁচটা কমিয়ে দিয়ে আমি কড়াইয়ের নামুন তেলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কড়াইটা ছিল বেশ বড়। টলটলে ফুটন্ত তেলটা তখন ধীরে ধীরে স্থির হয়ে আসছিল। অমাবস্যার রাতের অন্ধকার আকাশটা আর আমার দোকানের টিমটিমে বাল্বটা সেই তেলের আয়নায় প্রতিফলিত হচ্ছিল। আমি যখন কড়াইটা নামিয়ে রাখতে যাব, ঠিক তখনই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমি দেখলাম তেলের সেই আয়নায় আমার নিজের প্রতিবিম্বের ঠিক পাশে আরও একটা মুখ ভেসে উঠেছে। মুখটা ছিল একটা অল্প বয়সী মেয়ের, অসম্ভব সুন্দর কিন্তু ফ্যাকাশে। তার চোখ দুটো ছিল বড় বড়, আর সেই চোখে ছিল এক গভীর যন্ত্রণা আর আকুতি। তার ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়েছিল, যেন সে কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। আমি চমকে উঠে পিছনে তাকালাম। আমার দোকানে তো আমি ছাড়া আর কেউ নেই। আমি আবার কড়াইয়ের দিকে তাকালাম। হ্যাঁ, মুখটা তখনও সেখানে, স্থির, আমার দিকেই তাকিয়ে। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি কি চোখের ভুল দেখছি, নাকি তেলের বাষ্পে কোনো আকার তৈরি হয়েছে? আমি ভালো করে দেখার জন্য কড়াইটার উপর ঝুঁকে পড়লাম, আর সাথে সাথেই সেই মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। তার সুন্দর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইল, আর তার মুখটা একটা নীরব চিৎকারে হাঁ হয়ে গেল। আমি ভয়ে আতঙ্কে মাগো বলে চিৎকার করে ছিটকে পিছনে সরে এলাম। আমার ধাক্কায় আমার পাশের বেঞ্চিটা উল্টে গেল। আমি যখন আবার তাকালাম, তখন তেলের মধ্যে আর কিছুই ছিল না, শুধু আমার নিজের আতঙ্কিত মুখের প্রতিবিম্ব। আমি সেই রাতে আর এক মুহূর্ত দোকানে থাকিনি। আমি কোনো মতে ঝাপটা নামিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এসেছিলাম। পরদিন সকালে আমি যখন দোকানে এলাম, তখন আমার মনটা খুব খারাপ ছিল। আমি ঠিক করেছিলাম ওটা নিশ্চয়ই আমার মনের ভুল ছিল। অতিরিক্ত কাজের চাপে হয়তো আমি হ্যালুসিনেশন দেখেছি। আমি দোকান খুলে আবার কাজ শুরু করলাম। সারাদিনটা ভালোই কাটল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমার বুকের ভেতরটা আবার ধুকফুক করতে শুরু করল। সেদিন রাতেও দোকান বন্ধ করার সময় আমি যখন কড়াইয়ের দিকে তাকালাম, তখন আমার ভয়টা সত্যি হলো। সেই একই মুখ, সেই একই করুণ যন্ত্রণা কাতর দৃষ্টি। এবার আমি আর চিৎকার করলাম না। আমি স্থির হয়ে সেই মুখটার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো সে আমাকে কিছু একটা বলতে চাইছে। আমি ফিসফিস করে বললাম, কে তুমি? কি চাও তুমি? আমার কথা শুনে মুখটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। সে তার ঠোঁট দুটো নাড়ল। কোনো শব্দ হলো না, কিন্তু আমি যেন তার মনের কথাগুলো পড়তে পারলাম। সে বলল, বিচার। বিচার? আমি বললাম, কিসের বিচার? ঠিক তখনই আমার দোকানের বাইরে শ্মশানের দিক থেকে একটা তীব্র কান্নার আওয়াজ ভেসে এলো। আমি চমকে উঠে সেদিকে তাকালাম। দেখলাম শ্মশানের গেটের কাছে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, একজন মহিলার মূর্তি। আর তার পাশেই দাঁড়িয়ে আছে আরেকটা মূর্তি, একজন পুরুষের। পুরুষ মূর্তিটা মহিলা মূর্তিটাকে জোর করে শ্মশানের ভেতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর মহিলাটি কান্নায় ভেঙে পড়ছে। আমি বুঝতে পারলাম তেলের আয়নায় ওই মুখটা আর বাইরের ওই ছায়ামূর্তি দুটো একই সূত্রে গাঁথা। আমি যখন ওই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছি, তখন আমার কড়াইয়ের তেলটা হঠাৎ করেই টকবক করে ফুটতে শুরু করল, আর সেই মেয়ের মুখটা যন্ত্রণায় চিৎকার করতে করতে তেলের মধ্যে মিলিয়ে গেল।
আমি জানি না আমি কি দেখেছি। আমি শুধু জানি আমি এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মার কান্নার সাক্ষী হয়েছি, যে হয়তো আজও এই শ্মশানঘাটের আশেপাশে তার হত্যাকারীর হাত থেকে বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছে। আর আমার এই চপ ভাজার তেলটাই হয়ে উঠেছে তার শেষ আরতি জানানোর আয়না। সেই রাতের পর থেকে আমার চপের দোকানটা আমার কাছে আর শুধু একটা ব্যবসার জায়গা ছিল না, ওটা হয়ে উঠেছিল একটা রহস্যের কেন্দ্রবিন্দু। প্রতি রাতে দোকান বন্ধ করার সময় আমি যখন কড়াইয়ের দিকে তাকাতাম, তখন সেই তরুণীর করুণ মুখটা ভেসে উঠত। আর প্রায়ই আমি শ্মশানের গেটের কাছে সেই দুটো ছায়ামূর্তিকে ধস্তাধস্তি করতে দেখতাম। আমার ভয়টা ধীরে ধীরে এক ধরনের দায়িত্ববোধে পরিণত হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম ওই আত্মাটা আমার কাছে সাহায্য চাইছে, সে আমাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। আমি ঠিক করলাম আমি এই রহস্যের কিনারা করবই। আমি প্রথমে খোঁজ খবর নিতে শুরু করলাম সম্প্রতি এই শ্মশানে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা। আমি কথা বললাম ডোম, পুরোহিত আর শবযাত্রীদের সাথে, কিন্তু কেউই আমাকে তেমন কোনো সাহায্য করতে পারল না। অবশেষে আমি একদিন কথা বললাম ঘাটের এক পুরনো মাঝির সাথে। তার নাম নিতাই। সে নাকি তার ছোটবেলা থেকে এই ঘাটেই আছে। আমি তাকে সেই তরুণীর চেহারার বর্ণনা দিলাম। আমার কথা শুনে নিতাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবু, তুমি যার কথা বলছো তার নাম ছিল তুলি। বছর দুয়েক আগের কথা, এই ঘাটেই তার লাশ ভেসে উঠেছিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। লাশ? কেন? কি হয়েছিল ওর? নিতাই বলল, পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু আমরা যারা ঘাটের লোক তারা জানি ওটা আত্মহত্যা ছিল না, ওটা ছিল খুন। খুন? হ্যাঁ বাবু। তুলি ছিল খুব ভালো মেয়ে, গরিব ঘরের। ঘাটের পাশেই একটা ছোট কারখানায় কাজ করত। সে ভালোবাসত একজনকে। ছেলেটার নাম ছিল রাকেশ। সেও ওই একই কারখানায় কাজ করত। কিন্তু ছেলেটা ছিল খুব লোভী আর বদমেজাজি। তুলি যখন জানতে পারে যে সে গর্ভবতী, তখন সে রাকেশকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু রাকেশ রাজি হয়নি। সে তুলিকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে। তুলি রাজি না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তারপর একদিন রাতে তুলি উধাও হয়ে যায়, আর তার 3 দিন পর তার ফোলা দেহটা এই ঘাটেই ভেসে ওঠে। আমার মাথা ঘুরছিল, এ কি ভয়ঙ্কর কাহিনী। আমি বললাম, কিন্তু রাকেশের কি হলো? পুলিশ তাকে জেরা করেনি? নেতাই একটা তিক্ত হাসি হেসে বলল, জেরা? হাহ, রাকেশের কাকা হলো এখানকার এক প্রভাবশালী নেতা। তার টাকা আর ক্ষমতার জোরে রাকেশকে পুলিশ ছুঁতেও পারেনি। কেসটা আত্মহত্যার নাম করে ফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সারা শরীর রাগে ঘেন্নায় রিরি করে উঠল। আমি বললাম, রাকেশ এখন কোথায়? নিতাই বলল, সে তো এখন আরো বড় লোক হয়ে গেছে। তার কাকা তাকে ওই পুরনো কারখানাটার মালিক বানিয়ে দিয়েছে। সে এখন ওখানেই থাকে, আর প্রায় প্রতি রাতেই সে তার বন্ধুদের নিয়ে ঘাটের ধারে এসে মদ জোয়ার আড্ডা বসায়। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেল। তেলের আয়নায় আমি যার মুখ দেখি, সে আর কেউ নয়, সে হলো সেই হতভাগ্য তুলি। আর শ্মশানের গেটের কাছে যে ছায়ামূর্তি দুটোকে আমি দেখি, তারা হলো তুলি আর তার খুনি রাকেশ। তুলির আত্মা হয়তো আজও রাকেশের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। আমি ঠিক করলাম আমি তুলিকে বিচার পাইয়ে দেবই। কিন্তু কিভাবে? আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি যদি পুলিশকে গিয়ে সব কথা বলি, তারা আমাকে পাগল বলবে। আমি যখন এইসব ভাবছি, তখন আমার হঠাৎ করেই একটা অদ্ভুত কথা মনে পড়ল। আমি দেখেছিলাম তেলের আয়নায় যখন তুলির মুখটা ভেসে ওঠে, তখন তার গলায় একটা জিনিস জ্বলজ্বল করে। একটা লকেট, হার্ট শেপের, রূপোর লকেট। আমি নিতাইকে জিজ্ঞাসা করলাম, নিতাইদা, তুলির গলায় কি কোনো রূপোর লকেট ছিল? আমার কথা শুনে নিতাই চমকে উঠল। সে বলল, হ্যাঁ বাবু, ছিল তো। রাকেশই ওকে ওটা দিয়েছিল। তুলি ওটা কোনোদিনও গলা থেকে খুলত না, কিন্তু তার লাশের সাথে তো ওটা পাওয়া যায়নি। আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তাহলে কি সেই লকেটটা এখনো রাকেশের কাছেই আছে? আর ওটাই কি এই কেসের সবচেয়ে বড় প্রমাণ? আমার মনে হলো তুলির আত্মা হয়তো আমাকে এটাই বোঝানোর চেষ্টা করছে। সে হয়তো চায় আমি ওই লকেটটা খুঁজে বের করি। আমি জানি কাজটা খুব বিপজ্জনক। রাকেশ একজন খুনি এবং সে খুব প্রভাবশালী। তার কারখানায় ঢুকে তার কাছ থেকে লকেটটা উদ্ধার করা প্রায় অসম্ভব। কিন্তু আমি এটাও জানতাম যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। সেই রাতে আমি যখন দোকান বন্ধ করছিলাম, তখন তুলির মুখটা আবার ভেসে উঠল তেলের আয়নায়। আজ তার চোখে শুধু যন্ত্রণা ছিল না, ছিল এক ক্ষীণ আশা। আমি তার দিকে তাকিয়ে মনে মনে বললাম, চিন্তা করো না তুলি, আমি আসছি। আমি তোমাকে বিচার পাইয়ে দেবই। আমার কথা শুনে তার মুখে যেন একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। তারপর সে ধীরে ধীরে তেলের মধ্যে মিলিয়ে গেল। আমি জানি না আমি এই ভয়ঙ্কর খেলায় জিততে পারবো কিনা। আমি শুধু জানি আমার কড়াইটা এখন শুধু চপ ভাজার জন্যই নয়,
একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালানোর জন্যেও প্রস্তুত। তুলির অতৃপ্ত আত্মার সেই আশায় ভরা মুখটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে এখন যা করতে হবে তা খুব ভেবে চিন্তে করতে হবে। রাকেশের মতো একজন ধূর্ত এবং নিষ্ঠুর লোকের সাথে সরাসরি সংঘাতে যাওয়াটা বোকামি হবে। আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, আর সেই প্রমাণের চাবিকাঠি হলো ওই হার্ট শেপের রূপোর লকেটটা। আমি প্রথমে রাকেশের কারখানা আর তার রুটিন সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম। নিতাইদা আর ঘাটের কিছু বিশ্বস্ত লোকের কাছ থেকে আমি জানতে পারলাম যে রাকেশ দিনের বেলা কারখানাতেই থাকে, কিন্তু রাত হলেই সে তার বন্ধুদের নিয়ে কারখানার পেছনের একটা ঘরে মদের আড্ডা বসায়। সেই সময়টায় সে প্রায় বেহুশ অবস্থায় থাকে। আমি বুঝলাম এটাই আমার সুযোগ, আমাকে রাতের বেলাতেই কারখানায় ঢুকতে হবে। পরিকল্পনাটা ছিল খুব ঝুঁকিপূর্ণ। আমি একাই কাজটা করতে পারবো না, আমার সাহায্য দরকার। আমি কথা বললাম আমার এক পুরনো বন্ধুর সাথে, তার নাম বিকাশ। সে একসময় আমার সাথেই চপের দোকানে কাজ করত, এখন সে একটা সিকিউরিটি এজেন্সিতে কাজ করে। ছেলেটা খুব সাহসী আর আমার খুব বিশ্বস্ত। আমি বিকাশকে সবটা খুলে বললাম, তুলির গল্প, তার প্রেতাত্মা আর আমার পরিকল্পনার কথা। বিকাশ প্রথমে আমার কথা শুনে আঁতকে উঠেছিল, কিন্তু যখন আমি তাকে বোঝালাম যে একটা মেয়ের ন্যায় বিচারের প্রশ্ন, তখন সে রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে সুকান্তদা, আমি তোমার সাথে আছি, বলো কি করতে হবে। আমাদের প্ল্যানটা ছিল খুব সাধারণ কিন্তু কার্যকরী। অমাবস্যার ঠিক আগের রাতে যখন রাকেশ তার আড্ডায় সবচেয়ে বেশি মত্ত থাকবে, তখন আমরা কারখানায় ঢুকব। বিকাশ বাইরের দিকে নজর রাখবে আর আমি ভেতরে ঢুকে লকেটটা খুঁজব। আমরা দুদিন ধরে জায়গাটা ভালো করে রেকি করলাম। কারখানার পেছনের দিকে একটা ছোট জানালা ছিল যেটা প্রায় ভাঙাচোরা অবস্থায়, ওটা দিয়েই ভেতরে ঢোকার ব্যবস্থা করলাম। অবশেষে সেই রাতটা এলো। রাত প্রায় 1টা নাগাদ আমি আর বিকাশ নিঃশব্দে কারখানার পেছনে এসে পৌঁছলাম। আমরা দূর থেকে আড্ডার ঘর থেকে ভেসে আসা হল্লা আর মদের বিকট গন্ধ পাচ্ছিলাম। বিকাশ আমাকে ইশারা করল। আমি খুব সাবধানে সেই ভাঙা জানালা দিয়ে কারখানার ভেতরে ঢুকে পড়লাম। ভেতরটা ছিল অন্ধকার আর মেশিনপত্রের তেলে ভেজা একটা অদ্ভুত গন্ধ। আমি পকেট থেকে একটা ছোট টর্চ বের করে খুব সাবধানে এগোতে লাগলাম। আমার লক্ষ্য ছিল রাকেশের অফিস ঘর। আমার মন বলছিল লকেটটা যদি কোথাও থাকে তাহলে ওখানেই থাকবে। আমি যখন অফিস ঘরের দরজার সামনে এসে পৌঁছেছি, তখন হঠাৎ করেই আমার কানের পাশে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো, আর সাথে সাথেই আমি একটা পরিচিত করুণ কান্নার শব্দ শুনতে পেলাম, তুলি। আমি চমকে উঠে আশেপাশে তাকালাম, কেউ কোথাও ছিল না, কিন্তু আমি বুঝতে পারলাম সে আমার সাথেই আছে। সে আমাকে পথ দেখাতে এসেছে। আমি অফিস ঘরের দরজাটা ঠেলতেই ওটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরটা ছিল বেশ গোছানো, একটা বড় টেবিল, একটা চেয়ার আর একটা লোহার আলমারি। আমি প্রথমে টেবিলের ড্রয়ারগুলো খুঁজে দেখলাম, কিন্তু সেখানে অফিসের কাগজপত্র ছাড়া আর কিছুই ছিল না। তারপর আমার চোখ গেল সেই লোহার আলমারিটার দিকে, ওটা তালাবন্ধ ছিল। আমার বুকটা হতাশায় ভরে গেল। আমি এখন কি করব? ঠিক তখনই আমার পিছনে সেই কান্নার শব্দটা আবার শোনা গেল, আর সাথে সাথে আমি দেখলাম আমার টর্চের আলোটা নিজে থেকেই আলমারির ওপরের একটা তাকের দিকে ঘুরে গেল। তাকের ওপর একটা পুরনো ট্রফির পিছনে আমি দেখলাম একটা ছোট চাবি ঝুলছে। আমার সারা শরীর উত্তেজনায় কাঁটা দিয়ে উঠল। আমি চেয়ারের ওপর উঠে চাবিটা পেড়ে নিলাম। কাঁপা কাঁপা হাতে আমি চাবিটা আলমারির তালায় ঢোকালাম। চাবিটা ঘুরে গেল। আমি আলমারির পাল্লাটা খুলতেই ভেতরে যা দেখলাম তাতে আমার চোখ দুটো স্থির হয়ে গেল। আলমারির ভেতরে একটা লাল ভেলভেটের বাক্সের মধ্যে সযত্নে রাখা ছিল সেই হার্ট শেপের রূপোর লকেটটা। আমি আর এক মুহূর্তেও দেরি করলাম না। আমি বাক্সটা আমার পকেটে ভরে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ঘুরলাম, কিন্তু দরজার সামনে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে রাকেশ, তার হাতে একটা মদের বোতল, আর তার চোখ দুটো নেশায় লাল। তার মুখে এক শয়তানি হাসি। সে টলতে টলতে বলল, কিরে চপওয়ালা, আমার ঘরে ঢুকেছিস চুরি করতে? তুই জানিস না আমি চোরদের কি শাস্তি দিই? আমি ভয় জমে গেলাম। বিকাশ আমাকে কোনো সতর্কবার্তাও দেয়নি। তাহলে রাকেশ আমার মনের কথাটাই যেন বুঝতে পারল। সে অট্টহাসি করে বলল, তোর ওই পাহারাদার বন্ধুটাকে আমার লোকরা আগেই ঘুম পাড়িয়ে দিয়েছে, এবার তোর পালা। এই বলে সে মদের বোতলটা আমার দিকে ছুঁড়ে মারল। আমি কোনো মতে মাথাটা সরিয়ে নিতেই বোতলটা আমার পিছনের দেওয়ালে লেগে ঝনঝন করে ভেঙে গেল। আমি বুঝলাম আমার পালানোর আর কোনো পথ নেই। রাকেশ আমার দিকে তেড়ে আসতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার আর রাকেশের মাঝখানে কোথা থেকে যেন একটা তীব্র ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, আর সেই হাওয়ার মধ্যে ধীরে ধীরে তুলির সেই ছায়ামূর্তিটা ফুটে উঠল। কিন্তু আজ তার রূপে কোনো করুণা বা আকুতি ছিল না। তার চোখে ছিল তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। রাকেশ তার ভালোবাসার মানুষের সেই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। তুলির ছায়াটা
তার দিকে তার দুটো ছায়াময় হাত বাড়ালো, আর সাথে সাথেই ঘরের সমস্ত আলো, কারখানার সমস্ত মেশিন একসাথে বন্ধ হয়ে গেল। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে আমি শুধু রাকেশের একটা তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদ শুনতে পেলাম। তারপর সব চুপ। আমি জানি না কতক্ষণ আমি ওইভাবে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর কারখানার আলোটা আবার জ্বলে উঠল। আমি দেখলাম রাকেশ মেঝেতে পড়ে আছে, তার চোখ দুটো খোলা, এবং সেই চোখে তীব্র আতঙ্ক। তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। সে বেঁচে আছে, কিন্তু তার মানসিক অবস্থা আর স্বাভাবিক নেই। সে হয়তো চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। আর তুলি, সে আর সেখানে ছিল না। আমি জানি তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। আমি আর দেরি না করে পকেটের লকেটটা নিয়ে কারখানা থেকে বেরিয়ে এলাম। আমি দেখলাম বিকাশও সুস্থ আছে, সে অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা দুজনেই সেখান থেকে পালিয়ে এলাম। পরদিন সকালে আমি সেই লকেটটা নিয়ে সোজা থানায় গেলাম। আমি পুলিশকে সবটা খুলে বললাম। লকেটটা খুলতেই তার ভেতর থেকে একটা ছোট্ট মেমোরি কার্ড পাওয়া গেল, আর সেই মেমোরি কার্ডের মধ্যেই ছিল রাকেশের সব কুকীর্তির প্রমাণ। তুলির সাথে তার ঝগড়ার রেকর্ডিং, তার খুনের পরিকল্পনার কথা, সবকিছু। তুলি হয়তো বিপদের আঁচ পেয়েই সবটা রেকর্ড করে রেখেছিল। রাকেশকে গ্রেফতার করা হলো। তার কাকার ক্ষমতাও তাকে বাঁচাতে পারল না। সেই রাতের পর থেকে আমি আর কোনোদিনও আমার চপ ভাজার তেলে তুলির মুখ দেখিনি। আমার দোকানটা এখনও চলে। আমি আজও এই শ্মশান ঘাটের পাশেই চপ ভাজি। কিন্তু আমি এখন জানি এই কড়াইয়ের তেলটা শুধু আমার ব্যবসার জন্যই নয়, এটা একটা মেয়ের ন্যায় বিচারের সাক্ষী। মাঝে মাঝে যখন অমাবস্যার রাতে দোকান বন্ধ করার সময় আমি কড়াইয়ের দিকে তাকাই, তখন আমার মনে হয় আমি যেন তেলের আয়নায় একটা হাসি মুখ দেখতে পাই। আমি জানি ওটা তুলি। সে এখন মুক্ত, সে শান্তিতে আছে, আর তার সাথে আমিও। রাকেশের গ্রেপ্তার এবং তার সব কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম কোন্নগর শ্মশানঘাটের এই ভয়ঙ্কর অধ্যায়ের বুঝি এখানেই শেষ হলো। তুলির আত্মা তার বিচার পেয়েছে, তার খুনি শাস্তি পেয়েছে। আমার চপ ভাজার তেলের আয়নাটাও এখন শান্ত। কিন্তু আমি ভুল ছিলাম। অভিশাপ কখনো কখনো গাছের শিকড়ের মতো হয়। আপনি হয়তো গাছটাকে কেটে ফেলেন, কিন্তু তার শিকড়গুলো মাটির অনেক গভীরে ছড়িয়ে থাকে, আর সুযোগ পেলেই সেই শিকড় থেকে নতুন আরও ভয়ঙ্কর কোনো কিছুর জন্ম হয়। গণ্ডগোলটা শুরু হলো রাকেশের কাকা, সেই প্রভাবশালী নেতা প্রতাপ চৌধুরী জেল থেকে ছাড়া পাওয়ার পর। রাকেশের কেসে প্রতাপ চৌধুরীকেও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে আর তার রাজনৈতিক ক্ষমতার জোরে সে মাত্র 6 মাসের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে গেল। সে জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই আমাদের ঘাটের উপর যেন আবার একটা কালো ছায়া নেমে এলো। একদিন রাতে আমি যখন দোকান বন্ধ করছি, তখন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে আমার দোকানের সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো ছিল সাপের মতো শীতল। সে আমার দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হেসে বলল, "কি রে চপওয়ালা, খুব তো সততার দোকান খুলে বসেছিস। আমার ভাইপোটাকে তো খুব ফাঁসালি, এবার তোর পালা।" আমি ভয় পেলেও হিম্মত হারলাম না। আমি বললাম, "আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু সত্যিটাকে সামনে এনেছি।" প্রতাপ চৌধুরী অট্ট হাসি করে উঠল, বলল, "সত্যি? এই কোন্নগরে আমিই সত্যি, আমিই আইন। তুই আমার ক্ষমতা দেখিসনি? তুই এমনভাবে হারিয়ে যাবি যে তোর ওই ভুতুড়ে বান্ধবীটাও তোকে খুঁজে পাবে না।" এই বলে সে চলে গেল। তার এই হুমকিটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর শত্রুর নিশানা হয়ে গেছি। পরের কয়েকদিন আমি খুব ভয়ে ভয়ে কাটালাম। আমি রাতে দোকান বন্ধ করে বিকাশের সাথে বাড়ি ফিরতাম, কিন্তু কোনো অঘটন ঘটল না। আমি ভাবলাম হয়তো প্রতাপ চৌধুরী আমাকে শুধু ভয় দেখানোর জন্যই ওসব বলেছিল, কিন্তু আমি জানতাম না সে আমার জন্য আরও ভয়ঙ্কর কোনো ফাঁদ পেতে রেখেছে। ঘটনাটা ঘটল এক পূর্ণিমার রাতে। সেদিন আমার দোকানে বেশ ভিড় ছিল। রাত প্রায় 11টা নাগাদ ভিড়টা একটু পাতলা হলে আমি দেখলাম একজন লোক আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা ছিল আমার অপরিচিত। তার পরনে ছিল কালো আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা, আর কপালে ছিল সিঁদুরের তিলক। দেখেই বোঝা যায় সে একজন তান্ত্রিক। সে আমার কাছে এসে একটা কর্কশ গলায় বলল, "1 প্লেট মাংসের চপ দিবি?" আমি অবাক হয়ে বললাম, "আমার দোকানে তো শুধু আলুর চপ আর বেগুনি হয়, আমি তো মাংসের চপ বানাই না।" আমার কথা শুনে লোকটা একটা শয়তানি হাসি হাসল, বলল, "বানাস না নাকি বানাতে চাস না? তোর দোকানে তো শুনেছি খুব তাজা মাংস পাওয়া যায়।" তার কথা বলার ভঙ্গিটা আমার কেমন যেন লাগলো। মনে হলো সে যেন অন্য কোনো মাংসের কথা বলছে। আমি তাকে বললাম, "দেখুন, আপনি অন্য কোথাও যান, এখানে ওসব পাওয়া যাবে না।" লোকটা আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর সে একটা বিড়ি ধরিয়ে ফিসফিস করে বলল, "প্রতাপ চৌধুরী তোকে শেষ সুযোগটা দিতে বলেছে। যদি নিজের ভালো চাস তাহলে এই ঘাটের এলাকা ছেড়ে চিরদিনের জন্য চলে যা, আর যদি না যাস..." সে তার পকেট থেকে একটা ছোট কাপড়ের পুটুলি বের করে আমার দোকানের সামনে ছুঁড়ে ফেলে দিল। বলল,
তাহলে তোর পরিণতিও তোর ওই তুলির মতোই হবে। এই বলে সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে অবশ হয়ে গেল। আমি কাঁপা কাঁপা হাতে সেই পুটুলিটা খুললাম। ভেতরে যা ছিল তা দেখে আমার বমি পেয়ে গেল। পুটুলির ভেতরে ছিল মানুষের চুল, কয়েকটা নখ আর দুটো ছোট হলদে হয়ে যাওয়া হাড়ের টুকরো। আমি বুঝলাম এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা হলো কালো জাদুর প্রয়োগ। প্রতাপ চৌধুরী এখন আমার ওপর তান্ত্রিক লেলিয়ে দিয়েছে। আমি যখন ভয়ে আতঙ্কে দিশেহারা, তখন আমার কড়াইয়ের তেলটা আবার টকবক করে ফুটতে শুরু করলো। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকালাম। আমি দেখলাম তেলের আয়নায় তুলির মুখটা আবার ভেসে উঠেছে, কিন্তু এবার তার মুখে কোনো শান্তি বা হাসি ছিল না, ছিল তীব্র আতঙ্ক আর ভয়। সে আমার দিকে তাকিয়ে তার ঠোঁট দুটো নাড়ল। সে বলল, পালাও। আমি বুঝলাম এবার বিপদটা অনেক বড়। তুলির আত্মা হয়তো রাকেশের মতন একজন সাধারণ অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু একজন শক্তিশালী তান্ত্রিকের কালো জাদুর সামনে সেও হয়তো শক্তিহীন। আমি এখন কি করব? আমি কি প্রতাপ চৌধুরীর কথা শুনে এই ঘাট ছেড়ে, আমার সবকিছু ছেড়ে পালিয়ে যাব, নাকি আমি এই নতুন আরো ভয়ঙ্কর শয়তানের মুখোমুখি হব? আমি জানি না। আমি শুধু জানি আমার চপ ভাজার তেলের আয়নাটা আবার অশান্ত হয়ে উঠেছে। আর এবার হয়তো শুধু চপ নয়, আমার নিজের আত্মাও পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। প্রতাপ চৌধুরীর সেই তান্ত্রিকের দেওয়া ভয়ঙ্কর হুমকি আর তুলির আত্মার সেই আতঙ্কিত সতর্কবার্তা, এই দুটো জিনিস আমার মন থেকে সমস্ত শান্তি কেড়ে নিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এখন আর শুধু একজন সাধারণ অপরাধীর সাথে লড়ছি না, আমি লড়ছি এমন এক অশুভ শক্তির সাথে যা মানুষের বোধের বাইরে। আমি সেই রাতে দোকান বন্ধ করে সোজা চলে গেলাম আমার পুরনো ভরসার জায়গায় নিতাই মাঝির কাছে। আমি তাকে সবটা খুলে বললাম, প্রতাপ চৌধুরীর হুমকি, সেই তান্ত্রিক আর তুলির আত্মার ফিরে আসার কথা। সব শুনে নিতাইদা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানতাম প্রতাপ এত সহজে হার মানবে না। সে হলো বিষাক্ত সাপের মতো, তাকে আঘাত করলে সে আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। আমি বললাম, কিন্তু আমি এখন কি করব নিতাইদা? আমি কি পালিয়ে যাব? নিতাইদা আমার কাঁধে হাত রেখে বলল, পালাবি কোথায় সুকান্ত? তুই যেখানেই যাস ওর কালো জাদু তোর পিছু ছাড়বে না, তোকে এর মুখোমুখি হতেই হবে। কিন্তু কিভাবে? আমি তো একজন সাধারণ চপওয়ালা, আমি একজন তান্ত্রিকের সাথে কিভাবে লড়ব? নিতাইদা বলল, তোকে একা লড়তে হবে না। যার জন্য তুই এত কিছু করেছিস সেও তোর পাশে থাকবে, আর অশুভ শক্তিকে হারাতে গেলে তার চেয়েও বড় কোনো শুভ শক্তির সাহায্য নিতে হয়। আমি বললাম, কোথায় পাবো আমি সেই শুভ শক্তি? নিতাইদা বলল, এই কন্যগড়েই আছে, গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে। সেখানকার প্রধান পুরোহিত আচার্য শিবনারায়ণ শাস্ত্রী খুব বড় সাধক, তিনি হয়তো তোকে কোনো উপায় বলে দিতে পারবেন। আমার মনে হলো এটাই হয়তো আমার শেষ আশা। পরদিন খুব ভোরে আমি গঙ্গা পার হয়ে দক্ষিণেশ্বরে গেলাম। আমি আচার্য শিবনারায়ণ শাস্ত্রীর সাথে দেখা করলাম। তিনি একজন তেজস্বী কিন্তু খুব দয়ালু চেহারার বৃদ্ধ। আমি তার পায়ে পড়ে তাকে সবটা খুলে বললাম। তিনি খুব মন দিয়ে আমার কথা শুনলেন। তারপর তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। অবশেষে তিনি চোখ খুলে বললেন, বৎস, তুমি এক ভয়ঙ্কর মারণ বিদ্যার শিকার হয়েছ। প্রতাপ চৌধুরী যে তান্ত্রিককে নিয়োগ করেছে সে হলো এক মেলা তান্ত্রিক। সে মৃত আত্মার শক্তিকে ব্যবহার করে মানুষের ক্ষতি করে। সে তুলির অতৃপ্ত আত্মাকেই আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে। সে তুলির আত্মাকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়েই তোমার ক্ষতি করাতে চায়, যাতে মনে হয় তুমি কোনো ভূতের পাল্লায় পড়ে মারা গেছ। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি বললাম, এর থেকে বাঁচার উপায় কি গুরুদেব? আচার্য শাস্ত্রী বললেন, উপায় একটাই, যে শক্তি দিয়ে সে বাঁধতে চাইছে সেই শক্তি দিয়েই তাকে হারাতে হবে। তুলির আত্মাকে তার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসতে হবে। তাকে বোঝাতে হবে তুমি তার শত্রু নও, তুমি তার বন্ধু। কিন্তু কিভাবে? আমি তোমাকে একটা রক্ষামন্ত্রপুত সুতো দিচ্ছি। তিনি আমাকে একটা লাল সুতো দিয়ে বললেন, এটা তুমি তোমার চপ ভাজার কড়াইটার হাতলে বেঁধে দেবে। এই সূত্রের প্রভাবে ওই তেলটা একটা পবিত্র আয়নায় পরিণত হবে। তখন ওই তান্ত্রিক আর তুলির আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং তুলি তোমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। তারপর সামনের অমাবস্যার রাতে, তিনি বললেন, যখন তান্ত্রিক তার শেষ চালটা চালবে তখন তোমাকে তুলির সাহায্যে তার কালো জাদুর উৎসটাকেই নষ্ট করে দিতে হবে। আমি গুরুদেবকে প্রণাম করে সেই রক্ষাসূত্রটা নিয়ে ফিরে এলাম। আমি তার কথা মতো সুতোটা আমার কড়াইয়ের হাতলে বেঁধে দিলাম। সেই রাতে আমি যখন দোকান বন্ধ করছিলাম তখন তুলির মুখটা আবার ভেসে উঠল তেলের আয়নায়। কিন্তু আজ তার মুখে কোনো ভয় বা আতঙ্ক ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি আর বিশ্বাস। সে যেন আমাকে বলতে চাইছিল, আমি তোমার সাথে আছি। অবশেষে সেই অমাবস্যার রাতটা এলো। আমি জানতাম আজ রাতেই ফয়সালা হবে। রাত প্রায় 2টো নাগাদ সেই তান্ত্রিক আমার দোকানের সামনে এসে হাজির হলো। তার চোখ দুটো ছিল নেশাগ্রস্তের মতো লাল। সে অট্টহাসি করে বলল, তৈরি হ চপওয়ালা, আজ তোর শেষ রাত। এই বলে সে তার ঝোলা থেকে একটা মানুষের মাথার খুলি বের করে মন্ত্র পড়তে শুরু করল। আমার দোকানের চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। আমি দেখলাম
শ্মশানের দিক থেকে অনেকগুলো অশুভ ছায়া আমার দোকানের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই আমার কড়াইয়ের তেলটা উজ্জ্বল সোনালি আলোয় জ্বলে উঠল, আর সেই তেলের ভেতর থেকে তুলির আত্মা তার সম্পূর্ণ জ্যোতির্ময় রূপ নিয়ে বেরিয়ে এলো। তার রূপে আজ কোনো ছায়া বা অন্ধকার ছিল না, ছিল শুধু পবিত্রতা আর শক্তি। তান্ত্রিক তুলির সেই রূপ দেখে চমকে উঠল। সে তার নিয়ন্ত্রিত আত্মাদের বাহিনীকে তুলির দিকে লেলিয়ে দিল, কিন্তু তুলির শরীরের আলোকরশ্মির সামনে সেই অশুভ ছায়ারা দাঁড়াতে পারল না। তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে ছাই হয়ে গেল। তান্ত্রিক বুঝতে পারল তার জাদু আর কাজ করছে না। সে ভয় পেয়ে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু তুলি তাকে ছাড়ল না। সে তার হাতটা বাড়াতেই আমার কড়াইয়ের গরম তেলটা একটা সাপের মতো হিসহিস করে উঠে সোজা গিয়ে লাগল তান্ত্রিকের মুখে। সে একটা ভয়ঙ্কর যন্ত্রণাকাতর আর্তনাদ করে মাটিতে পড়ে গিয়ে ছটপট করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হলো। আমি আগে থেকে থানায় খবর দিয়ে রেখেছিলাম। তান্ত্রিক আর তার মনিব প্রতাপ চৌধুরী দুজনেই গ্রেফতার হলো। আমার দোকানের সামনে থেকে অশুভ শক্তির কালো ছায়া চিরদিনের জন্য মুছে গেল। তুলির আত্মা আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখে ছিল এক পরম তৃপ্তির হাসি। সে আমাকে নীরবে ধন্যবাদ জানিয়ে একটা উজ্জ্বল আলোর গোলকে পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল। সেই রাতের পর কোন্নগর শ্মশানঘাট আবার আগের মতো শান্ত হয়ে গেছে। আমার চপের দোকানটাও এখনো চলে। লোকে এখনো ভিড় করে আমার দোকানে গরম গরম চপ খাওয়ার জন্য। তারা জানে না এই সাধারণ চপের দোকানের আড়ালে কত বড় একটা লড়াই হয়ে গেছে। আমি আজও প্রতি রাতে দোকান বন্ধ করার সময় আমার কড়াইয়ের দিকে তাকাই। তেলের আয়নাটা এখন একদম শান্ত, স্থির, কিন্তু আমি জানি ওই তেলের গভীরে একটা মেয়ের আত্মবলিদানের গল্প, একটা সাধারণ চপওয়ালার সাহসের কাহিনী আর ন্যায় বিচারের এক উজ্জ্বল শিখা চিরদিনের জন্য মিশে আছে। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।